ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লিয়ার শোনা যাচ্ছে? দেখো তো ঠিক মতো দেখা যায় কিনা, ওখানে ব্লার দেখাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আটকে আছে নাকি? হুম, ঠিক আছে ভাই, ক্লিয়ার। অনেক দিন পর ক্লাস। হ্যাঁ, আটকে যাচ্ছে কি মনে হচ্ছে? আটকে যাচ্ছে নাকি? রোল খেয়ে পেট ভর করে ক্লাস নেবেন। অলোকে আটকাটকি করছে কেন? আলহামদুলিল্লাহ, শোভন মজুমদার, অনেকদিন পর। হ্যাঁ, অনেকদিন পর, ম্যানি ম্যানি ইয়ার্স এগো। সব ঠিক আছে তাই না? তোমার এখানে ডিস্টার্ব করছে কেন? ঠিকই তো আছে। হ্যাঁ, অনেকদিন পর। তো সরলরেখার আমরা অনুপাত নির্ণয় পর্যন্ত মনে হয় করেছিলাম। আজকে আস্তে আস্তে সব কিছু টপিক একবার করে যদি বলে দেওয়া যায়, দেখা যাক, চেষ্টা করতেছি। তো আমি প্রথমেই শেখাবো হচ্ছে যে আমি বলি এটাকে স্পেসিং বা গ্যাপিং বলি আমি, বা স্পেস থিওরি বলি। এটা আসলে কোনো বইয়ের ভাষা না, আমি নিজস্ব একটা কথা বলতেছি, স্পেসিং। হ্যাঁ, স্পেসিংটা একটু বলে নিই আগে, তারপরে তোমাদের সাথে আমি একটু কথা বলবো। আসলে যে একই সরলরেখা বরাবর, মনে করো এখানে একটা এ বিন্দু আছে 2, 3, এখানে একটা বিন্দু আছে মনে করো 5, 1। এবার এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো সি বিন্দু। ঠিক আছে? তো আমি যেটা বলতে চাচ্ছি যে স্পেসিং মানে হচ্ছে গ্যাপ, অর্থাৎ এই দুটা বিন্দুর ভুজের পার্থক্য, যেমন 2 থেকে 5 কম না বেশি? বেশি। কত বেশি? 3 বেশি। 3 থেকে 1 কত কম? 2 কম, দ্যাট ইজ এটা হবে -2। অর্থাৎ এই বিন্দুর সাথে এই স্পেস নির্দেশক বিন্দু, এটা কিন্তু কোনো বিন্দুর স্থানাঙ্ক না। ওকে, আমি এটাকেই বলতেছি এই দুটা বিন্দুর স্পেসিং। হ্যাঁ, খুবই ঠান্ডা ঠান্ডাভাবে পড়াবো। ঠিক আছে? স্পেসিং। এটা 3 - 2 কিন্তু কোনো বিন্দু না, এটা আগেই বলে নিচ্ছি। এটাকে বলছি আমি স্পেসিং। এ এবং বি দুটা বিন্দুর স্পেসিং, অর্থাৎ এ বিন্দুর সাথে এই স্পেসিংটা যোগ করলে এটা পাওয়া যায়। রাইট? তো একই সরলরেখা বরাবর যদি সমান দূরত্ব থাকে, অর্থাৎ এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স যদি সমান হয়, অর্থাৎ এ বি ইকুয়াল টু যদি বি সি হয়, তাহলে এখানে যে স্পেসিং হবে সেম স্পেসিং এখানেও হবে। এটাকে আমি বলতেছি কিন্তু কি স্পেসিং, নট বিন্দু, বারবার বলছি। ওকে, এই বিন্দুর সাথে এই স্পেসিংটা যোগ হয়ে বি বিন্দু পাওয়া যাবে। অনুরূপভাবে বি বিন্দুর সাথে এই বিন্দুরা যোগ করলে সি বিন্দু পাওয়া যাবে। আমি যদি বলি এখন সি বিন্দুর স্থানাঙ্ক কত, তাহলে 5 আর 3 8, 1 আর -2 -1। অর্থাৎ দুটা বিন্দুর মধ্যে একটা প্রান্তবিন্দু যদি দেওয়া থাকে, একটা যদি মধ্যবিন্দু দেওয়া থাকে, অপর প্রান্তের স্থানাঙ্ক যদি বের করতে বলে, তাহলে আমরা এই স্পেস থিওরিটা কাজে লাগাতে পারি। ঠিক আছে? যে আমি দেখব যে কোনো একটা উদ্দীপকে যদি আমার প্রান্তবিন্দু থাকে, মধ্যবিন্দু থাকে,
মনে করো একটা রেখাংশের একটা প্রান্তবিন্দু আছে, মধ্যবিন্দু আছে, অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমি স্পেসিং দিয়ে চিন্তা করে এমসিকিউ অ্যান্সার করতে পারি। বাট রিটেনে যদি করতে বলে সেটা তো তোমরা জানোই, যে ধরবা যে সি বিন্দুর স্থানাঙ্ক আলফা বিটা, সেক্ষেত্রে মধ্যবিন্দুর ভোজি স্থানাঙ্ক এটা ইকুয়াল টু হবে আলফা প্লাস 2/2, আর কোটি স্থানাঙ্ক মধ্যবিন্দুর কোটি স্থানাঙ্ক হবে বিটা প্লাস 3/2। এখান থেকে আলফা বিটা বের করে নিতে হবে, অর্থাৎ এইভাবে রিটেনে অ্যান্সার করতে হবে। আর যদি এমসিকিউ তোমাকে চিন্তা করতে হয় তাহলে কোনো একটা বিন্দু, যদি কোনো একটা রেখাংশের প্রান্তবিন্দু দেওয়া থাকে, মধ্যবিন্দু দেওয়া থাকে, সেক্ষেত্রে স্পেসিংটা চিন্তা করে আমরা করতে পারি। অথবা আমি এটাও বলতে পারি যে এই ভুজ থেকে এই ভুজ কত বেশি, 3 বেশি, ওই পাশের বিন্দুটা আরও 3 বেশি হবে, ওই বিন্দুটার ভুজ আরও 3 বেশি হবে, এটার সাথে 3 যোগ করে 8 হবে। কম হলে কম হবে, তাহলে 3 থেকে 1 কত কম, 2 কম, এখান থেকে আরও 2 কমে দিলে -1। এটাকে আমরা বলি যে বেশি বেশি বা কম কম থিওরি, বা বেশি হলে বেশি হবে, কম হলে কম হবে। ওকে, আর এটার নামকরণ আমি করেছি স্পেস থিওরি। ঠিক আছে, তো এই স্পেস থিওরিটা কোথায় কোথায় কাজে লাগে? স্পেস থিওরিটা কাজে লাগবে একই সরলরেখা বরাবর অথবা সমান্তরাল সরলরেখা বরাবর। স্পেস থিওরিটা কাজে লাগবে একই সরলরেখা বরাবর অথবা সমান্তরাল সরলরেখা বরাবর, যদি সমান দূরত্ব বজায় থাকে অথবা ওই দূরত্বের নির্দিষ্ট গুণিতক থাকে। যেমন দেখো, আমি তোমাকে বললাম যে এরকম একটা রেখাংশ, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2, 3, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে মনে করো 5, 1, আগের মতোই আর কি। ওকে, সি বিন্দুটা এখানে আছে এবং বলা আছে এ বিটা হচ্ছে বিসি এর অর্ধেক, বিসি এর অর্ধেক, অর্থাৎ এ বি এর দ্বিগুণ হচ্ছে বিএসি। তাহলে আমি যদি বলি যে 2 × AB = বিএসি, অর্থাৎ বিসি এর দৈর্ঘ্যটা হচ্ছে এবি এর দ্বিগুণ, অর্থাৎ এখানে যে স্পেসিংটা হবে, এখানে স্পেসিং কত হচ্ছে 3 - 2, তাহলে এই অংশটুকুর স্পেসিং হবে এবি এর দ্বিগুণ স্পেসিং, এবি এর দ্বিগুণ স্পেসিং, অর্থাৎ এখানে হবে তোমার 6, -4, এটা হচ্ছে এর স্পেসিং। তাহলে এটার সাথে এটা যোগ করে যদি এটা হয়, তাহলে এটার সাথে এটা যোগ করে এটা হবে, অর্থাৎ এখানকার স্থানাঙ্ক হবে তোমার 11 আর হচ্ছে -3। কি ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে দেখা গেল এদিকে 1 ভাগ, এদিকে 2 ভাগ আছে, তখন এখানকার স্পেসিংয়ের সাথে 2 গুণ করে নেব আমি, জাস্ট, আর কিছুই না। ওকে, তাহলে আমি যদি এখন এ ধরনের কোনো একটা এমসিকিউ পড়ে যাই যে এ সি এর এ বিন্দুর স্থানাঙ্ক 2, 3, বি বিন্দুর স্থানাঙ্ক 5, 1 এবং 2 × AB = বিএসি হলে, অর্থাৎ বিসিটা হচ্ছে এবি এর স্পেসিংয়ের দ্বিগুণ হবে, সোজা হিসাব। এটুকু ক্লিয়ার কিনা বলো? ওকে, তাহলে এটা হচ্ছে স্পেস থিওরি। অথবা তোমরা এভাবে চিন্তা করতে পারো যে এটার থেকে এটা কত বেশি, এটার থেকে এটা 3 বেশি, যেহেতু এই অংশের এটা দ্বিগুণ, সুতরাং এখান থেকে এটা 6 বেশি হবে, তাহলে এটার থেকে এটা +3, এটার সাথে তখন হয়ে যাবে +6 ভুজের ক্ষেত্রে। কোটির ক্ষেত্রে এটার থেকে এটা কত কম বা এটার সাথে কত যোগ করলে 1 হয়, -2 যোগ করলে, তাহলে এটার দ্বিগুণ যোগ হবে এখানে, -2 এর দ্বিগুণ কত, -4, তাহলে 1 এর সাথে -4 যোগ করে -3 হবে। কথাটা হচ্ছে এরকম হবে। কি ক্লিয়ার? এটুকু বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ, আর যদি রিটেনে আসে সেক্ষেত্রে তো AB/BC করে অনুপাত নির্ণয় করে অনুপাতের সূত্র অনুসারে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা যাবে। ঠিক? আচ্ছা, আমি আস্তে আস্তে কম সময়ের ভিতরে সব কিছুই বলার চেষ্টা করব। সেটা হচ্ছে এরকম, যেমন দেখো এখানে একটা বিন্দু আছে 1, 3, এখানে একটা বিন্দু আছে মনে করো যে 13, 24। ওকে, এরকম দিলাম, এবং এই প্রশ্নটা প্রচুর পরীক্ষায় আসে, এমসিকিউ আসে, রিটেনেও আসে। বলবে এখানে এ বিন্দু আছে, এখানে বি বিন্দু আছে,
তাহলে এবি এর সমত্রিখণ্ডক বিন্দু দুটির স্থানাঙ্ক, সমত্রিখণ্ডক বিন্দু দুটির স্থানাঙ্ক, এটা পরীক্ষায় প্রচুর আসে ভাইজান, ঠিক আছে। তাহলে তোমরা একটু সমত্রিখণ্ডক বিন্দু মানে এখানে সমান 3 ভাগে বিভক্ত করে নিতে হবে। এই 3টা বিন্দু, এই দুটা বিন্দুকে বলা হয় সমান 3 ভাগে বিভক্তকারী বিন্দু, অর্থাৎ সমত্রিখণ্ডক বিন্দু। যে দুটা বিন্দু ওই এবিকে সমান 3 ভাগে বিভক্ত করে তাদের স্থানাঙ্ক আমার প্রয়োজন। কি ক্লিয়ার? তাহলে আমি এখানকার স্থানাঙ্ক চাই, এখানকার স্থানাঙ্ক চাই। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 1 থেকে এই 13-র পার্থক্য কত? 12। তার মানে তোমাকে বুঝতে হবে এটার থেকে এটার পার্থক্য হচ্ছে 12, অর্থাৎ 1-এর সাথে 12 যোগ করলে এটা পাওয়া যায়। এত বড় জায়গাতে 12-র পার্থক্য আছে, রাইট? তাহলে এটাকে 3 ভাগে ভাগ করলে কত হবে? তাহলে এটার থেকে এটা বেশি হবে 4, অর্থাৎ ভুজ 4 বেশি করে দিলে এটা হবে 5, এটার ভুজ আরও 4 বেশি করে দিলে হবে 9, এটার ভুজ আরও 4 বেশি করে দিলে হবে 13। তাহলে আগে ভুজের পার্থক্য দেখব, পার্থক্যটা দেখব যে প্লাস নাকি মাইনাস। ওকে, যে 1 থেকে 13 কত বেশি? 12 বেশি। 3 ভাগে 12 বেশি, তাহলে প্রত্যেক ভাগে কত করে বেশি হবে? 4 করে বেশি হবে। কি ক্লিয়ার? তাহলে প্রত্যেক ভাগে ভুজ 4 করে আমি বেশি করে দিয়েছি। ওকে, এবার কোটি। এখন দেখো এই কোটি থেকে এই কোটি কত বেশি? এখানে প্লাস 21, রাইট? অর্থাৎ 3-এর সাথে 21 যোগ করলে 24 হবে। তাহলে 3 ভাগে যদি 21 বেশি হয় তাহলে প্রত্যেক ভাগে কত করে বেশি হবে? 3 ভাগে 21 বেশি না, 3-এর সাথে 21 যোগ করলে 24 হয়। তাহলে 21কে 3 ভাগে ভাগ করলে হবে 7, রাইট? তাহলে প্রত্যেক ভাগে 7 করে বেশি। তাহলে এই কোটি থেকে এটা 7 বাড়িয়ে দিলে হবে 10, এটা থেকে আরও 7 বাড়িয়ে দিলে হবে 17, 17 থেকে আরও 7 বাড়িয়ে দিলে হবে 24। অর্থাৎ সমত্রিখণ্ডক বিন্দু দুটির স্থানাঙ্ক 5, 10 এবং 9, 17। এবং এমসিকিউয়ে সাধারণত এই ধরনের প্রশ্নগুলো বেশি আসে। আর রিটেনে যদি আসে তাহলে কি করবা? ধরে নেবা যে এটা মনে করো সি বিন্দু, এটা মনে করো ডি বিন্দু। তাহলে সি বিন্দুটি এবিকে, তাহলে এবিকে সি বিন্দুটি কি অনুপাতে বিভক্ত করে? সি বিন্দুটি 1:2 অনুপাতে, অর্থাৎ বাম পাশে আছে 1 ভাগ, ডান পাশে আছে 2 ভাগ, 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, রাইট? অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারবো। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক সি অফ, এখানে ভুজ লাগবে, এখানে কোটি লাগবে। তাহলে এইটুকু হচ্ছে 1 ভাগ, আর এখান থেকে এইটুকু আছে হচ্ছে 2 ভাগ। তাহলে অনুপাত দেওয়া আছে, তাহলে কি করে করব? এই অনুপাত ইন্টার বিপরীত ভুজ, ভুজ যখন বের করব 1:13 প্লাস এই অনুপাত ইন্টার বিপরীত ভুজ 2:1 ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল 1 + 2। তাহলে সি বিন্দুর ভুজ বেরিয়ে যাবে এটা 13 আর 2 15/3 মানে 5। ওকে, আর কোটি স্থানাঙ্ক যখন বের করব প্রত্যেকটা অনুপাত তার বিপরীত কোটির সাথে গুণ হবে, এটা মাথায় রাখলেই হবে। তাহলে এই অনুপাত ইন্টার বিপরীত কোটি 1:24 প্লাস 2 এর বিপরীত কোটি হচ্ছে 3 ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল। তাহলে এইরকমভাবে সমান 3 ভাগে বিভক্তকারী বিন্দু, সমান 4 ভাগে বিভক্তকারী বিন্দু, সমান 5 ভাগে বিভক্তকারী বিন্দু, যেটাই আসুক না কেন এটা পারা সম্ভব। ওকে, তাহলে এগুলি স্পেস থিওরি দিয়েও চিন্তা করা যায়, আবার এরকমভাবে কম কম বেশি বেশি থিওরি দিয়েও চিন্তা করা যায়। এটুক পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো। ওকে, এটুক ক্লিয়ার? দেখো তো বাবা, নিশাত তাসনিম নাসিন বলছে 5, 10, 9, 17, ভেরি গুড। ওকে, সুন্দর। এখানে কিন্তু ক্লাসের কিছুই হয়নি, এখনো ক্লাসের কিছুই হয়নি। জহের আক্তার সম্প্রীতি, প্রাপন পাল ক্লিয়ার, অর্পণ ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এগুলো তো সহজ জিনিস, আগেও পড়াইছি। এগুলো জাস্ট হচ্ছে একবার করে রিভিউ করতেছি যেন কোনো সমস্যা না হয়। তাহলে আমাদের মূল বক্তব্য হচ্ছে যে স্পেসিং।
স্পেসিং কোথায় কাজ করে? স্পেসিং কাজ করবে হচ্ছে একই সরলরেখা বরাবর অথবা সমান্তরাল সরলরেখা বরাবর। ওকে, আসো এবার আমি মনে করো এরকম একটা প্রবলেম দিলাম যে কোনো একটা উদ্দীপক দিলাম, এটা এ, এটা বি। ওকে, এখানকার স্থানাঙ্ক দিলাম 3, 1, এখানকার দিলাম 5, 7 এবং এখানে একটা বিন্দু দিলাম সি বিন্দু। ওকে, সি বিন্দুর স্থানাঙ্ক দিলাম মনে করো 4, 7। ওকে, এখানে একটা বিন্দু দেব ডি বিন্দু, এখানে একটা ডি বিন্দু দিয়ে আমি তোমাকে বলবো যে কি কথাটা বলবো, দেখো আমি বলবো যে এ বি ইকুয়াল টু সিডি এটা বলে দিব এবং এ বি সমান্তরাল সিডি, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত, জাস্ট এটুকুই বলে দিব। ওকে, এ বি ইকুয়াল টু সিডি এবং এ বি সমান্তরাল সিডি যদি হয় তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, জাস্ট প্রশ্নটা আমার এরকম। অর্থাৎ এটা দ্বারা আমি তোমাদেরকে এটাও বোঝাতে পারি যে যেহেতু এটা সমান এবং সমান্তরাল, সুতরাং এই দুটাও সমান এবং সমান্তরাল হবে, অর্থাৎ সামান্তরিক। তোমাদের বইয়ে সামান্তরিক রম্বস, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র এই 4টা চতুর্ভুজের যে কোনো 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলে। ঠিক আছে, 4টা আমি চতুর্ভুজ বলেছি, একটা হচ্ছে আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্র, রম্বস। এদের যে কোনো 3টা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এমসিকিউ রিটেন দুটাতেই আসে। তাহলে এমসিকিউ কীভাবে করব সেটা বলছি, তারপরে রিটেনে কীভাবে করব সেটাও বলছি। ওকে, তাহলে এমসিকিউ এর জন্য তুমি চিন্তা করবা স্পেস থিওরি দিয়ে। আমি আগেই বলছি স্পেসিং কাজ করে কখন কখন, যদি সমান্তরাল সরলরেখা হয় এবং দৈর্ঘ্য দুটা যদি সমান হয়। ঠিক আছে, তাহলে এবি এর দৈর্ঘ্য আর সিডি এর দৈর্ঘ্য সমান, আবার এবি সমান্তরাল সিডি, এটা কিন্তু বলা আছে। তাহলে স্পেসিংটা দেখি, তাহলে 3 এবং 5-এর মধ্যে স্পেসিং +2, রাইট। 1 আর 7-এর সাথে স্পেসিং হচ্ছে +6, ক্লিয়ার। এখন আসো, তোমরা সবসময় দেখবা যে আমার এই বিন্দুটা ডানের বিন্দু বের করতে হবে নাকি বামের বিন্দু বের করতে হবে, এটা একটা বিষয় আছে কিন্তু। ঠিক আছে, তাহলে আমার যদি ডানের বিন্দু বের করতে হয় তাহলে বাম থেকে ডানের দিকে স্পেসিংটা চিন্তা করতে হবে, আর যদি ডান থেকে বামের বিন্দু যদি বের করতে হতো তাহলে আমাকে মাইনাস চিন্তা করতে হতো, এটা থেকে এটার স্পেসিং হতো -2, -6। ওকে, তাহলে আমি এইটার সাথে এই স্পেসিং যোগ করলে এটা পাবো, তাহলে এই স্পেসিংটাই কিন্তু এখানে হবে 2, 6। তাহলে একই সরলরেখা বরাবর দূরত্ব যদি সমান হয় অথবা সমান্তরাল সরলরেখা বরাবর দূরত্ব যদি সমান হয় তাহলে স্পেসিং হবে অভিন্ন, স্পেসিং হবে সেম। তাহলে ভাইজান, তাহলে এইটার সাথে এটা যোগ করে এটা হয়েছে, সুতরাং এইটার সাথে এইটা যোগ করে কেন এটা হবে না? তাহলে 4 আর 2 6, 7 আর 6 13, এটাই হচ্ছে এটার অ্যান্সার। কি ক্লিয়ার? অর্থাৎ একটা চতুর্ভুজটা যদি রম্বস হয়, বর্গক্ষেত্র হয়, আয়তক্ষেত্র হয়, সামান্তরিক হয়, তবে যে কোনো 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এমসিকিউ যদি আসে তোমাদের আগে কেউ আর সলভ করতে পারবে না। এইটুকু বিশ্বাস রেখে আমরা এটুকু শিখতেই পারি, ঠিক কিনা বলো? এটা গেল হচ্ছে কি মেথড, এমসিকিউ মেথড। কি ক্লিয়ার? এবার আসো, যদি রিটেনে আসে, রিটেনে আসলে তোমরা এইভাবে সলভ করবা যে ডি বিন্দুর স্থানাঙ্কটা ধরে নেবার, ধরি ডি অফ আলফা বিটা। ওকে, এবং তোমরা দেখো এখান থেকে এইটা যোগ করে দিব এবং এরা এইখানে থেকে যোগ করে দিব, তাহলে লিখে নিবা বি সি এবং এডি যোগ করে, যারা কিনা ও বিন্দুতে ছেদ করে। এবং আমরা জানি, এই কথাটা লিখে নিবা রিটেনে, যে আমরা জানি সামান্তরিক বা রম্বস বা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এগুলো ধরে নেওয়ার পরে লিখবা যে অতএব, আমি কিন্তু রিটেন করতেছি এখন। ওকে, তাহলে রিটেনের করার সময় আগে লিখে নিবা ডি বিন্দুর স্থানাঙ্ক,
তারপরে কর্ণ দুটা যোগ করেছে এটা বলে নিবা এবং বলবা যে আমরা জানি সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে আমরা তাহলে বলতে পারি যে এডি এর মধ্যবিন্দু, তারপরে কথা বলবা এডি এর মধ্যবিন্দুর অবস্থান, মধ্যবিন্দু, আর বিসি এর মধ্যবিন্দুর অবস্থান একই, রাইট? এটা হচ্ছে মধ্যবিন্দুর অবস্থান একই। এখানে কিন্তু সমান চিহ্ন দিইনি, এখানে হচ্ছে সমতুল্য চিহ্ন দিয়েছে, এটা একটু খেয়াল করিও। তাহলে এডি এর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু মানে আলফা প্লাস 3/2 ভুজদ্বয়ের যোগফল বাই 2, কোটিদ্বয়ের যোগফল বাই 2। যেহেতু সামনে পরীক্ষা, আমি একটু রিটেনের জন্য কথা বলে নিচ্ছি, কেউ মন খারাপ করবে না। আবার বিসি এর ক্ষেত্রে 4 + 5/2, 7 + 7/2। কি ক্লিয়ার? এই তো কথা নাকি? তাহলে ভাইজান আমি জাস্ট কনসেপ্ট শেখাচ্ছি, হ্যাঁ, আমার কিন্তু অঙ্ক আমি ডিজিটগুলো কেমন নিচ্ছি সেটা দেখার তোমার বিষয় না, আমি শুধু কনসেপ্ট শেখাচ্ছি। ওকে, তাহলে তোমরাই বলো এর ভুজ ইকাল টু এর ভুজ, তাহলে এখানে একটা টান দিয়ে আলফা প্লাস 3/2 = 9/2। আবার কোটি দুটা যদি সমান বলি, বিটা প্লাস 1/2 = 14/2। ওকে, 2 দিয়ে কাটে, তাহলে আলফা ইকাল টু আসবে 6, আর এখানে বিটা ইকাল টু আসবে কত? বিটা ইকাল টু আসবে 13। এবং সেটাই হয়েছিল কিনা বলো? হ্যাঁ, এটাই হয়েছিল 6 এবং 13। কি ক্লিয়ার? তাহলে অতএব চতুর্থ শীর্ষবিন্দু ডি এর স্থানাঙ্ক এইটা। তাহলে এই জাতীয় অঙ্ক আসলে কোনো সমস্যা নাই। তাহলে আবারও বলছি, স্পেসিং কখন ক্রিয়া করে, কখন কাজ করে? একই সরল রেখা বরাবর যদি হয়, অথবা সমান্তরাল সরল রেখা বরাবর হয়। এখন অনেকের প্রশ্ন, তাহলে কি ভাই আমরা লম্ব সরল রেখা বরাবর স্পেসিং পারবো না? অবশ্যই পারবো, কেন পারবো না? শুধু একটু ধৈর্য ধরে শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে আসলে স্পেসিং জিনিসটা আসলে কি। ওকে, এখন দেখো এখানে একটা সরলরেখা আছে, এই সরলরেখার এই বিন্দুর স্থানাঙ্ক 3, 1, এখানকার স্থানাঙ্ক 7, মনে করো 7, 5 দিলাম, 7, 5 না, মনে করো 4 দিলাম, 7, 4। ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই দুটার স্পেসিং কত? ওকে, এই দুটার স্পেসিং হচ্ছে আসলে 3 থেকে 7 কত বেশি? 4 বেশি। আর 1 থেকে 4 কত বেশি? 3 বেশি। এটা কিন্তু কি স্পেসিং। ওকে, এটা কোনো বিন্দু না, এটা হচ্ছে স্পেসিং, এদের গ্যাপ। ঠিক আছে, গ্যাপের এটা হচ্ছে আমরা বলি কোটির পরিবর্তন, এটাকে বলি আমরা ভুজের পরিবর্তন। আমরা যদি বলি এ বি এর ঢাল, তাহলে এম এ বি এইটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি স্পেসিংয়ের কোটি, তাহলে কোটি অফ স্পেসিং, কোটি অফ স্পেসিং। এগুলো কিন্তু কোনো স্যারকে দেখাবা না, তারা ভুল ধরবে আমার। ওকে, কোনো স্যারকে দেখাবা না। কোটি অফ স্পেসিং ডিভাইডেড বাই ভুজ অফ স্পেসিং, দিস ইজ ঢাল। তাহলে ঢালকে আমি এইভাবেও সংজ্ঞায়িত করি আসলে। ওকে, তাহলে দুইটা বিন্দুর সংযোগ রেখার ঢাল হচ্ছে তাদের স্পেসিং। স্পেসিংটা কী জিনিস সেটা আগেই বলেছি, স্পেসিংয়ের কোটি ডিভাইডেড বাই ভুজ। আর তোমরা জানতা কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, এটাকে বলছি আমরা স্পেসিং। কি ক্লিয়ার? মানে ঢাল আর কি, সরি। তাহলে কোটিদ্বয়ের অন্তর কত? কোটিদ্বয়ের অন্তর 3, ভুজদ্বয়ের অন্তর 4, সুতরাং এদের ঢাল হচ্ছে 3/4। কি ক্লিয়ার? এখন আসুন, মনে করো এখানে এরকম একটা সরলরেখা আছে এ, এখানে বি, এখানকার স্থানাঙ্ক 3, 1, এখানকার স্থানাঙ্ক হচ্ছে 7, 4। যদি তোমাকে এমনটা বলা হয় যে এ বি এর লম্ব রেখা এবং সমান দূরত্ব বজায় রেখে লম্ব টানা হয়েছে, যেমন দেখো আমি এখানে লম্ব টানবো এইভাবে, যে এখানে একটা লম্ব টানলাম, অর্থাৎ এটা 90 ডিগ্রি, এবং এখানে মনে করো সি বিন্দু, আর এখানে উপর দিকেও আরেকটা লম্ব টানলাম। ঠিক আছে, এটা মনে করো ডি বিন্দু, এবং এটাও 90 ডিগ্রি।
এবং আমি তোমাকে বলে নিয়েছি যে এটার দৈর্ঘ্য যা, এটার দৈর্ঘ্য তা, এটার দৈর্ঘ্য তা, রাইট। সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো, আমার প্রশ্ন হচ্ছে এই সরলরেখাটার ঢাল, এই সরলরেখাটার ঢাল কোটিদ্বয়ের অন্তর 3 ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর হচ্ছে 4 এবং এই ঢালের লব হচ্ছে কোটি, হরকে ভুজ চিন্তা করে স্পেসিং বলা হয় 4 3। কি ক্লিয়ার? এটা হচ্ছে স্পেসিং, 4 3টা হচ্ছে স্পেসিং আর 3/4টা হচ্ছে ঢাল। কি ক্লিয়ার? এখন আমার প্রশ্ন যে এই রেখা এবং এই রেখা পরস্পরের উপর লম্ব। কি ক্লিয়ার? সুতরাং এর ঢাল ডেফিনেটলি -4/3 হবে, রাইট? তাহলে এর ঢাল -4/3, এর ঢালও -4/3, রাইট? এখন আমার প্রশ্ন স্পেসিংটা কিভাবে লিখবো আমরা? এই দৈর্ঘ্য যদি সমান হয়, এই দৈর্ঘ্য যদি সমান হয়, আমরা জানি স্পেসিংটা হবে এরকম ভাবে যে স্পেসিংয়ের ভুজ যেটা সেটা হচ্ছে এর হর আর কোটি যেটা সেটা হচ্ছে লব। তাহলে এর ভুজ কত বলো তো? মানে এই স্পেসিংয়ের ভুজ হবে 3। কেউ যদি এখানে 3 লিখে এখানে কোটি লিখতে হবে -4, বিকজ এই দুটার অনুপাত হতে হবে -4/3। এখন যদি তুমি একজন সচেতন নাগরিক হিসেবে এই স্পেসিংটাকে 3 - 4 দাও, তার এর অপোজিট সাইডে যে স্পেসিং আছে সেটা হবে -3,4। ঢাল ঠিক আছে। দেখো ঢাল মানে কি? স্পেসিং এর কোটি বাই ভুজ, স্পেসিং এর কোটি বাই ভুজ। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমি এই স্পেসিংটা এটাই রাখলাম এই কারণেই যে এইটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য কি সমান। অ্যাকচুয়ালি দৈর্ঘ্য মানে দেখো দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এবি ইকুয়াল টু কিন্তু অ্যাকচুয়ালি এই স্পেসিং এর রুট ওভার স্পেসিং এর এই দুটা জিনিস সংখ্যার বর্গের যোগফল, অর্থাৎ 16 + 9। এবং এবি এর দৈর্ঘ্য কিন্তু তোমরা এইভাবে বের করতে, রুট ওভার ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার। শুধু প্রয়োজন একটু অ্যানালাইসিস করা। তাহলে স্পেসিং দিয়ে আমরা দূরত্ব নির্ণয় করতে পারি, স্পেসিং দিয়ে আমরা ঢাল নির্ণয় করতে পারি, স্পেসিং দিয়ে আমরা অপর বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। যেমন দেখো আমি যদি বলি বিসি এর দৈর্ঘ্য বের করো, তাহলে বিসি এর দৈর্ঘ্য স্পেসিং এর ভুজের বর্গ প্লাস কোটির বর্গের যোগফলের বর্গমূল। অনুরূপভাবে বিডি এর দৈর্ঘ্য বের করে দেখো, তাই আসবে। তাহলে কোনো একটা সরলরেখার লম্ব রেখার ঢাল যদি জানা থাকে, সেই ঢালের থেকে আমরা স্পেসিংটা নির্দেশ করতে পারি যদি এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান হয়। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবারে আমি তোমাকে বলবো যে ঠিক আছে, তাহলে এইটার সাথে এই স্পেসিংটা যোগ করে এটা হয়, তাহলে এটার সাথে এটা যোগ করে ডি এর স্থানাঙ্ক লিখে ফেলো। তাহলে ডি এর স্থানাঙ্ক হচ্ছে 7 আর 3 এ 10, আর এখানে হবে 0। আর এই সি এর স্থানাঙ্ক কত হবে? 7 আর -3 তে 4, 4 আর 4 যোগ করলে হবে 8। এই হচ্ছে তোমার স্ট্রাকচার। তোমাদেরকে উদ্দীপক এমনভাবে দেওয়া হতে পারে যে তোমাদেরকে বলবে যে এবি লম্ব বিডি অথবা বিসি এবং এবি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু বিসি। তাহলে আমি তোমাকে এখানে কি কি শর্ত দিতে পারি? এবি লম্ব বিডি, আবার বলতে পারি এবি লম্ব বিসি, আবার তোমাকে বলবো এবি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু সিডি। ওকে, এগুলো সব দিয়ে দিলাম, দিয়ে বললাম যে তোমাকে বের করতে হবে ডি আর সি এর স্থানাঙ্ক, ডি আর সি এর স্থানাঙ্ক, রাইট? এখন প্রশ্ন, ভাইয়া আমরা কি এইভাবে পরীক্ষায় দিয়ে আসবো যে স্পেসিং সূত্রানুসারে পাই? উজ্জ্বল ভাইয়া শিখাইছে স্পেসিং সূত্রানুসারে যে লম্ব রেখার স্পেসিং। তাহলে সারমর্ম কি দাঁড়ালো? কোনো একটা সরল রেখার লম্ব রেখার স্পেসিং যদি দৈর্ঘ্য সমান হয়, দৈর্ঘ্য যদি সমান হয়, সেক্ষেত্রে ভুজ কোটি হবে, কোটি ভুজ হবে, যে কোনো একটার চিহ্ন পরিবর্তন হবে। দেখো আমি এখানে কোটির চিহ্ন পরিবর্তন করেছি, এখানে ভুজের চিহ্ন পরিবর্তন করেছি। কি ক্লিয়ার কিনা বলো? তাহলে কিন্তু এক্ষেত্রে এই স্পেসিংটা এভাবে কেন লিখবো? এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য কিন্তু
সমান হতে হবে, এটা মাথায় রাখতে হবে। কি ক্লিয়ার? অনুরূপভাবে আমি যদি এ বিন্দুতে একটা লম্ব টানি, সেক্ষেত্রে আমরা ওই স্থানাঙ্কগুলো লিখতে পারবো। দেখো, দৈর্ঘ্য যদি সমান রেখে এ বিন্দুতে আমি লম্ব টানি এভাবে, ওকে, ABCD, এটা দিলাম ই বিন্দু, এটা দিলাম এফ বিন্দু। লক্ষ্য করে এবার এটা সমান্তরাল কিনা, তাহলে এর স্পেসিংও যা হবে এর স্পেসিংও তাই হবে -3 4, আবার এর স্পেসিংও যা হবে এর স্পেসিংও তাই হবে, তার মানে 3 - 4। কি ক্লিয়ার? তাহলে 3 1 এর সাথে এই স্পেসিং যোগ করে এখানকার স্থানাঙ্ক হবে 0 5, আবার এটার সাথে এটা যোগ করে এখানকার স্থানাঙ্ক হবে অর্থাৎ 6 - 3। তাহলে আমি কি বের করলাম? আমি আসলে বের করলাম এরকমভাবে যে একটা বর্গক্ষেত্রের একটা বাহুর প্রান্তদ্বয় 3 1 এবং 7 4, 3 1 এবং 7 4 অপর প্রান্তগুলোর স্থানাঙ্ক নির্ণয় করো, অপর শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করো। টোটাল অ্যান্সার হবে তোমার 4টা। কি ক্লিয়ার? আমি তোমাকে বললাম যে একটা বর্গক্ষেত্রের একটা বাহুর প্রান্তদ্বয়ের স্থানাঙ্ক 3 1 এবং 7 4, অপর শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক বের করো। কি ক্লিয়ার ভাইজান? কি ক্লিয়ার? ওকে, 10-0-4 রায়হান, ঠিক আছে। আল সাদি বলছে ক্লিয়ার ভাই, এখনই অনেকে ইতিমধ্যে পালাইছে, ঘুম ধরছে নাকি? এটুকু ক্লাস করতে যদি ঘুম ধরে তাহলে কি করে হবে? এখন আসো, এই জিনিসটা যদি রিটেনে আসে সেক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা একটু মানে বোঝার চেষ্টা করি। এভাবে MCQ করাটাই বেটার, রিটেনে আবার এভাবে বলিও না, তাহলে হবে। ঠিক আছে? তাহলে আমরা লম্ব রেখার স্পেসিং যদি দৈর্ঘ্যের সমান হয়, ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখতে হবে। যদি কখনো এরকম উদ্দীপক আসে, প্রয়োজন হয় যে এই ধরনের আমার স্থানাঙ্কগুলো বের করার প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আমরা এভাবে নির্ণয় করে বলে দিতে পারবো। রাইট? এবারে আসো, আমরা এবার একটা জিনিস শিখব, সেটা হচ্ছে এইরকম। মনে করো এটা একটা সরল রেখা, রাইট? এই সরল রেখার উপরে একটা বিন্দু আছে, দ্যাট ইজ x1 y1 বিন্দু। আমি একটু তোমাদেরকে শিখাইনি। সরল রেখার উপরে একটা বিন্দু আছে x1 y1, এবং এই সরল রেখাটার ঢাল জানা আছে, ঢাল m = tan θ, এটা আমাদের জানা। ওকে, এবং এটাও জানা থাকবে, এই বিন্দুটার স্থানাঙ্কও জানা থাকবে। তাহলে এটাও জানা আমাদের, এই বিন্দুটার স্থানাঙ্কও জানা। ওকে, আমি তোমাকে বললাম এই বিন্দু থেকে, তাহলে এই রেখাস্থ একটা বিন্দু আছে, এই রেখার ঢাল জানা আছে। এই রেখাস্থ এই বিন্দু থেকে একটা নির্দিষ্ট একক দূরবর্তী, অর্থাৎ আর একক দূরবর্তী কোন একটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে বললে তুমি বলো এই বিন্দু থেকে আর একক দূরবর্তী এই রেখাস্থ কয়টা বিন্দু পাওয়া সম্ভব? এই রেখাস্থ আর একক দূরবর্তী, এদিকেও পাওয়া যেতে পারে, এইদিকেও পাওয়া যেতে পারে। রাইট? তো এই বিন্দুটার স্থানাঙ্ক যদি xy হয়, সেক্ষেত্রে x নির্ণয় করবা তোমরা এখান থেকে x1 + r cos θ, এবং y = y1 + r sin θ। মনে রাখবা, অনুভূমিক বরাবর কোন একটা বিন্দু সোজা ডানে অর্থাৎ x অক্ষ বরাবর গেলে ভুজ বাড়ে, উপরে গেলে কোটি বাড়ে, বামে গেলে ভুজ কমে, নিচে নামলে কোটি কমে। রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে এই বিন্দুর স্থানাঙ্ক x1, এই বিন্দুটা এত একক ডানে এবং এত একক উপরে। রাইট? এত একক ডানে, এত একক উপরে, তাহলে এর ভুজ হবে, এর ভুজের থেকে এত একক বেশি, আবার এত একক কোটি বেশি।
এটা যদি থিটা হয় তাহলে ঢাল তো আমার দেওয়াই আছে, তাহলে এইটুকুর মান কত হবে, যেহেতু এইটুকু আর, তাহলে এইটুকু হবে আর কস থিটা, এইটুকু হবে আর সাইন থিটা। তার মানে এই বিন্দুটার ভুজ হবে এই ভুজের থেকে কত একক ডানে, আর কস থিটা একক ডানে। ডানে গেলে প্লাস হয়, আবার উপরে গেলে প্লাস হয় কোটে, রাইট। অথবা যদি আমি এখান থেকে বামে আসি, এই যে এরকমভাবে দেখো এই বিন্দুটা থেকে, এটাও তো থিটা, এটা তো আর, তাহলে দিস উইল বি আর কস থিটা আর সাইন থিটা, সেক্ষেত্রে মাইনাস হবে। কি ক্লিয়ার? এখন কিভাবে আমরা কস থিটা এবং সাইন থিটার মান বসাবো, এটা নির্ভর করবে এরকমভাবে। কেস 1, ট্যান থিটা যদি পজিটিভ হয়, ট্যান থিটা পজিটিভ হলে অর্থাৎ ঢাল যদি পজিটিভ হয়, এটা পজিটিভ হলে সাইন বাই কজ মানে তো টেন, সাইন বাই কজ মানে ট্যান থিটা, তাহলে ট্যান থিটার মান তুমি পজিটিভ বলছো, এর অর্থ সাইন এবং কজ হতে হবে একই চিহ্ন বিশিষ্ট। অর্থাৎ সাইন, তুমি যদি সাইন থিটার মান যদি প্লাস ইউজ করো, সেক্ষেত্রে কস থিটার মানও প্লাস ইউজ করে বিন্দু একবার বের করতে হবে। অথবা সাইন থিটা যদি তুমি মাইনাস ব্যবহার করো, কস থিটাও তোমাকে মাইনাস ব্যবহার করতে হবে। কি ক্লিয়ার? যদি ট্যান থিটা পজিটিভ হয়, এবার আসো, যদি ট্যান থিটা নেগেটিভ হয়, ট্যান থিটা যদি নেগেটিভ হয় অর্থাৎ সাইন এবং কজের অনুপাত হবে নেগেটিভ, এর অর্থ হচ্ছে সাইন থিটা এবং কস থিটা হবে বিপরীত চিহ্ন বিশিষ্ট। অর্থাৎ তুমি যদি সাইন থিটাকে প্লাসটা নাও, তাহলে কস তোমাকে ব্যবহার করতে হবে মাইনাস, কারণ ট্যান থিটা থেকেই একটা সমকোণী ত্রিভুজ আঁকিয়েই সাইন এবং কস নির্ণয় করা যায়। তাহলে আমি এই সূত্রে কখন কি চিহ্ন ব্যবহার করব সেটা তোমাদেরকে বলে রাখতেছি। যদি তুমি সাইন থিটা নেগেটিভ ইউজ করো, তাহলে কস থিটা ইউজ করতে হবে পজিটিভ। কি ক্লিয়ার? এই মুহূর্তে একটা টাটকা অঙ্ক করে ফেলবো আমরা। সেই অঙ্কটা থেকেই, এই অঙ্কটা শেখার পরে আবারও আমরা চলে আসবো বর্গক্ষেত্রের একটা বাহুর প্রান্তবিন্দু দেওয়া থাকলে কি করে অপর শীর্ষ বিন্দুগুলোর স্থানাঙ্ক রিটেনে করব সেটা আমরা চিন্তা করব, রাইট? ওকে, তাহলে আজকে এখন একটা টাটকা অঙ্ক হয়ে যাক। টাটকা অঙ্কটা হচ্ছে এরকম যে একটি সরলরেখার ঢাল, প্রশ্নটা লেখো, একটি সরলরেখার ঢাল -3/4, ওই রেখাস্থ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট, ওই রেখাস্থ 2-3 বিন্দু হতে 2-3 বিন্দু হতে 15 একক দূরবর্তী 15 একক দূরবর্তী বিন্দু সমূহের 15 একক দূরবর্তী ওই রেখাস্থ, ওই রেখাস্থ, ওই রেখাস্থ 15 একক দূর, ওই রেখাস্থ বিন্দু সমূহের স্থানাঙ্ক। ওকে, এখন দেখো তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে, কি কি নির্ণয় করতে হবে। আমার দেওয়া আছে ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু এভাবে লিখবা, দেওয়া আছে ঢাল ট্যান থিটা ইকুয়াল টু -3/4। ওকে, তার মানে একটা সমকোণী ত্রিভুজ আঁকিয়ে নিবা, নিয়ে লম্ব দিবা 3, ভূমি দিবা 4, অতিভুজ দিবা 5, এবং এখানে সাইন থিটা যখন লিখবা তখন তুমি লিখবা প্লাস মাইনাস লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু লিখবা +-4 বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ওকে, আমি এখানে জাস্ট সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য 3/4 লিখেছি। মাইনাস থাকার অর্থ হচ্ছে থিটার মান স্থূল কোণ আসলে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ট্যান থিটার মাধ্যমে সাইন থিটা বের করেছি, কস থিটা বের করেছি। এখানে আর এর মান দেওয়া আছে 15 একক,
এবং x1 y1 দেওয়া আছে, x1 y1 দেওয়া আছে তোমাদের 2 - 3, রাইট? তুমি এবার বলো tan থিটার মান আছে নেগেটিভ, রাইট? তাহলে আমি কেস 1-এ এভাবে লিখবা যে আমি যদি সাইন থিটাকে ব্যবহার করি 3/5, সেক্ষেত্রে কস থিটাকে ব্যবহার করতে হবে -4/5, কারণ সাইন এবং কজের অনুপাত হতে হবে -3/4, মাইনাস হতে হবে, এই জন্য সাইন প্লাস হলে কস মাইনাস। সেক্ষেত্রে x = x1 মানে 2 প্লাস না মাইনাস, এখানে মাইনাস নিয়েছি, আর কস থিটা, আর মানে 15, কস থিটা মানে 4/5, এই মাইনাসে প্লাসে কিন্তু মাইনাস করে দিয়েছে, এখানে প্লাস, এটাও লিখতে পারতো, এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস, কজের মান তুমি নেগেটিভটা ব্যবহার করবা, রাইট? সো দিস ইকুয়াল টু মাইনাস, তাহলে 2 মাইনাস 3 × 5 = 15, 3 × 4 = 12, দিস উইল বি -10। তাহলে y ইকুয়াল টু, এবার y ইকুয়াল টু y1 কত? -3 প্লাস r ইন্টু সাইন থিটা। সাইন থিটা তুমি কি ব্যবহার করবো বলে প্রতিশ্রুতি দিয়েছো? 3/5, 3 তারিখে 9 থেকে 3 বিয়োগ করলে হয় 6, অতএব একটা বিন্দুর স্থানাঙ্ক হবে -10/6। কি ক্লিয়ার বাবা? দেখো আমি খুবই ভাঙ্গে খুঁটিনাটি সব নারী ভুড়ি বের করে দিয়ে শেখাচ্ছে। tan থিটার মান নেগেটিভ হলে সাইন এবং কজের মান প্লাস মাইনাস আকারে লিখে নেওয়ার পরে তুমি দুইটা কেস তৈরি করবা। একটা কেস হচ্ছে সাইন পজিটিভ হলে কজ নেগেটিভ হবে। এবার কেস 2 এ লিখবা এরকম ভাবে যে সাইন থিটা ইকুয়াল টু -3/5 হলে কস থিটা ইকুয়াল টু হবে +4/5। আবার এক্স আর ওয়াই এর মান নিজেরা বের করে নাও। তাহলে এরকম কয়টা বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাচ্ছে? দুইটা বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে, কারণ একটা রেখাস্থ একটা বিন্দু থেকে একটা নির্দিষ্ট একক দূরবর্তী ওই রেখাস্থ টোটাল দুইটা বিন্দু পাওয়া যায়। কি ক্লিয়ার? বলো এটুকু ক্লিয়ার কিনা? এবার আসো, এই জিনিসটার আরো ফিলিংস আমি তোমাদেরকে দিব, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। কি ক্লিয়ার? এটা -10/6 আর একটা হচ্ছে 14 - 12। ইফাত জামিলা স্নিগ্ধা ক্লাসে ঢু মারতে এসে ক্লিয়ার হয়েছে। তোমার এগুলো ক্লাস করার দরকার নেই, তো তোমরা এগুলো পারো। কি ক্লিয়ার? কি হয়েছে? মনে হয় না যে পরীক্ষা দিতে যাবো, আগের মতো ফিলিংস নাই, কিন্তু পড়িনি। -7 কোত্থেকে আসলো? -7 কেন হবে অযথা? ওকে, আমি আবার বলছি যে একটা সরল রেখাস্থ একটা সরল রেখার উপরে যদি একটা বিন্দু থাকে, ওই রেখাস্থ একটা নির্দিষ্ট একক দূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক দুইটা হয়। ওকে, সেটা ঢালের সাহায্যে আমরা বের করতে পারি। সেটাই আমি বুঝালাম এতক্ষণ থেকে। tan থিটার মান এবং x ইকুয়াল টু, আমাদের সূত্রটা ছিল x ইকুয়াল টু x1 প্লাস r cos থিটা, আর y এর মান হচ্ছে y1 প্লাস r সাইন থিটা। ওকে, তাহলে x1 আর y1 মানে যে বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া থাকবে সে বিন্দুটা, আর মানে যত একক দূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে সেটার মান, আর সাইন থিটা আর কস থিটা নির্ধারণ করবা তুমি tan থিটা থেকে। এভাবে রিটেনে করতে হবে, ঠিক আছে? আর যদি তুমি ফিলিংস দিয়ে অঙ্কটা করতে চাও, অ্যাডমিশনে রিটেনে করতে চাও, বা ফাইনাল পরীক্ষাতেও রিটেনে এভাবে করে আসতে চাও, নাই মামার থেকে কানা মামায় ভালো, রাইট? আমার আগে সর্বপ্রথম কাজ হচ্ছে তোমার যে সরলরেখাটা দেওয়া আছে
সেই সরলরেখাটার ঢাল পজিটিভ নাকি নেগেটিভ আছে সেটা আমাকে বলো। যেটা উদ্দীপকে দেওয়া আছে, ঢালটা দেওয়া আছে নেগেটিভ। সর্বপ্রথম তোমরা এখানে একটা এক্স অক্ষরেখা টেনে নেবা। এটা মনে করো এক্স অক্ষরেখা। তোমার প্রদত্ত সরলরেখার ঢাল যদি নেগেটিভ হয়, তুমি এখানে এমন একটা সরলরেখা আঁকবা যেন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করে। নেগেটিভ ঢাল মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করা। কারণ আমরা ঢালের সংজ্ঞা জানি, কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্ট হচ্ছে ঢাল, আর ট্যান স্থূলকোণ মানে হচ্ছে নেগেটিভ। তাহলে যে সরলরেখার ঢাল নেগেটিভ তার চিত্র হবে এরকম। দেখো স্থূলকোণ তৈরি করে, রাইট? ঢাল যদি নেগেটিভ থাকে এইভাবে লিখে নিবা, চিত্রটা আঁকবা এভাবে। চিত্র দিয়ে মিত্র মেলাবো, চিত্র থেকে অঙ্ক করব, কোনো কথা হবে না। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো এর উপরিস্থিত একটা বিন্দু কত দেওয়া আছে? উপরিস্থিত বিন্দুটা কত? তাহলে এই বিন্দুটা হচ্ছে 2 - 3, রাইট? তুমি চাচ্ছ এখান থেকে 15 একক দূরবর্তী, তাহলে এইদিকে 15 একক দূরবর্তী, এইদিকে 15 একক দূরবর্তী এই বিন্দুর স্থানাঙ্ক তুমি চাও, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চিত্রটা আঁকার পরে তোমাদেরকে ছোট্ট একটা কাজ করতে বলবো। সেটা হচ্ছে এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকবা এইভাবে, এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকবা এইভাবে, রাইট? আঁকার পরে ছোট্ট একটা কাজ করতে বলবো তোমাদেরকে, সেটা এখানে ছোট্ট একটা সমকোণী ত্রিভুজ আঁকবা এখানে। ওকে, অর্থাৎ তোমার যে সরলরেখাটা ঢাল দেওয়া আছে সেই ঢালটা কত? -3/4। এই মাইনাসটার কারণে সরলরেখাটা এইভাবে দিয়েছি। যদি প্লাস থাকতো সরলরেখাটা এইভাবে দিতাম, সূক্ষ্মকোণ তৈরি করাতাম। তাহলে মাইনাস দেওয়া মানে সরলরেখা এইভাবে দেওয়া। tan θ = লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 4, তাহলে এই অতিভুজ কত? 5, রাইট? এই ছোট্ট কাজটুকু এখানে দেখাবা। দেখানোর পরে স্যারকে বলবা, স্যার দেখেন আপনার এই অতিভুজ 5, কিন্তু এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কত? তার মানে এই 5-এর এটা কত গুণ? সুতরাং এই ভুজের এই ভুজ হবে 3 গুণ, মানে এটা হবে 12 আর এটা হবে 9। অর্থাৎ এই অতিভুজের এটা যত গুণ, এই ভূমিটা হবে এর ভূমির তত গুণ, এর লম্বটা এর লম্ব, এর লম্ব হবে এর লম্বের কত গুণ? 3 গুণ। অর্থাৎ এরা সদৃশকোণী ত্রিভুজ। কি কোণী ত্রিভুজ? সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজের কনসেপ্ট অনুসারে এর অতিভুজের থেকে এর অতিভুজ কত গুণ? 3 গুণ। সুতরাং এর ভূমি আর এর লম্বকে 3 দ্বারা গুণ করে এর ভূমি লম্ব বের করা যায়। অনুরূপভাবে একইভাবে এটাও তো একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কত? 15, এর অতিভুজের কত গুণ? 3 গুণ। সুতরাং এটা হবে 12, এটা হবে 9, রাইট? এবার আসো আমার প্রশ্ন, এই বিন্দু থেকে তোমাকে এই বিন্দুতে আসতে হবে, আগে ভুজ নির্ণয় করতে হবে। ভুজ নির্ণয় করার বুদ্ধি কি? এই বিন্দুর ডানে না বামে? এই বিন্দু থেকে কোন দিকে যেতে হবে? ডানে। কত একক ডানে? এই বিন্দু থেকে কত একক ডানে যেতে হবে? 12 একক। ডানে গেলে বাড়ে, ডানে গেলে ভুজ বাড়ে, ডানে গেলে ভুজ বাড়ে। এই 2 থেকে 12 বাড়াও, তাহলে কত হবে এখানে? 14। এবারে এখানকার কোটি কত? -3। এই কোটির নিচে না উপরে? এই বিন্দু থেকে এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুটা নিচে নাকি উপরে? নিচের দিকে। কত একক নিচে? 9 একক নিচে। তাহলে 9 বাদ দাও, তাহলে এখানে -12। দেখো এই বিন্দুর ডানে কত একক ডানে? 12 একক ডানে। 9 একক নিচে মানে কোটি কমবে 9, তাহলে 12 একক ডানে, ভুজ বাড়বে 12, কোটি কমবে 9। এবার এখানে আসো, আগে ভুজ। এই বিন্দুর এটা বামে, কত একক বামে? 12 একক বামে। এই ভুজ থেকে 12 কমে দিলে হবে -10। এবার আসো, এই কোটির থেকে এই কোটি উপরে নাকি নিচে নামেছে? উপরে গেছে। তাহলে -3 এর সাথে 9 একক উপরে মানে 9 যোগ হবে, -3 এর সাথে 9 যোগ করলে 6। এটাই অ্যান্সার। দেখো আগের অ্যান্সারের সাথে মিলতেই হবে। চিত্র আঁকিয়ে বলবো, স্যার চিত্র থেকে দেখলেন আপনার অ্যান্সার হচ্ছে -10 6
আরেকটা হচ্ছে 14 মাইনাস 12। কে ক্লিয়ার? বলো এটা ক্লিয়ার হয়েছে কিনা ভাইজান? তাসমিয়া সুলতানা বলছে ভাই সদৃশকোণী কনসেপ্ট আরেকবার বলেন। রাইট, সদৃশকোণী আমার অ্যাকচুয়ালি এই যে সরলরেখাটা ঢাল দেওয়া আছে মানে কি লম্ব বাই ভূমি দেওয়া আছে, সেখান থেকে অতিভুজটা বের করে নিয়েছি। এটাও তো একটা সমকোণী ত্রিভুজ। বলো তো এই কোণ আর এই কোণ সমান কিনা? এই কোণ আর এই কোণ সমান কিনা? এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি কিনা? এটা সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত হবে সমান। তাহলে এখন বলো এটা আর এটার অনুপাত যদি 3 হয় তাহলে এটার অনুপাতও 3 হতে হবে, এটার অনুপাতও 3 হতে হবে। রাইট, তার মানে এই অতিভুজের এটা 3 গুণ, এই ভূমির 3 গুণ এই ভূমি হবে, এই লম্বের 3 গুণ হবে এটা। ক্লিয়ার? ওকে, ওকে। এবারে আমরা আরেকটা অঙ্ক নেব ধনাত্মক ঢাল দিয়ে। দেখো কিভাবে করি, লেখো এবার এরকম ভাবে ধনাত্মক ঢাল দিয়ে একটু বুঝাই, তাহলে তোমাদের জন্য আরেকবার বুঝতে সুবিধা হবে এবং সেখানে আরেকবার আলোচনা করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো একটি সরলরেখার ঢাল, প্রশ্নটা লেখো, একটি সরলরেখার ঢাল 5/12। ওকে, ওই রেখাস্থ 5-2 হতে 26 একক দূরবর্তী, 26 একক দূরবর্তী ওই রেখাস্থ বিন্দু সমূহের স্থানাঙ্ক। ঠিক আছে, এক্সেলেন্ট প্রশ্ন। সর্বপ্রথম কথা হচ্ছে ঢাল পজিটিভ দেখার সাথে সাথে তোমার ডিএনএতে আঘাত হানতে হবে যে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে একটা এক্স অক্ষটা আঁকো। এবারে যেহেতু ঢাল পজিটিভ সুতরাং এখানে একটা সূক্ষ্মকোণ তৈরি যেন করে এরকম একটা সরলরেখা আঁকো। রাইট, এই রেখাস্থ একটা বিন্দু নিয়ে নাও, বিন্দুটা হচ্ছে 5-2। এখান থেকে 26 একক দূরবর্তী এখানে একটা বিন্দুকে নির্দেশ করাও, এখানে একটা বিন্দুকে নির্দেশ করাও। কত একক দূরবর্তী? 26, এটা 26 একক দূরবর্তী। রাইট, এবার আসো, খেলা তো এখানেই শুরু। এখানে ঢাল দেওয়া আছে 5/12, তার মানে এখান থেকে এর উপর লম্ব টানবা, এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করবা ছোট্ট করে। এই সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 12। লম্ব বাই ভূমি মানেই তো tan θ। তাহলে অতিভুজ কত? 13। রাইট, এখন আসো এই বিন্দু থেকে তোমার 26 একক দূরবর্তী যে বিন্দুগুলো পাবা এদেরকে নিয়ে একটা সমকোণী ত্রিভুজ আঁকবা। সমকোণী ত্রিভুজ আঁকবারে বাবা, সমকোণী ত্রিভুজ। এবং খেয়াল করো এই সমকোণী ত্রিভুজ আর এই সমকোণী ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত হবে সমান। তাহলে তুমি এখন খেয়াল করে দেখো এই 13 26 কত গুণ? তাহলে এই ভূমির দ্বিগুণ, এই লম্বের দ্বিগুণ, তার মানে অনুরূপ বাহুগুলোর অনুপাত হতে হবে সমান। তাহলে এখানে হবে 24, এখানে হবে 10, এখানে হবে 24, এখানে হবে 10। আমার কথা কি বুঝতে পেরেছ? যে এই অতিভুজের থেকে এই অতিভুজ দ্বিগুণ মানে 2 গুণ, তাহলে এই ভূমিটা হবে এই ভূমির দ্বিগুণ, এই লম্বটা হবে এই লম্বের দ্বিগুণ। সেটাই করেছি রে বাবা। এবার ক্লিয়ার কিনা বলো? এবার আসো, তুমি দেখবা এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে গেলে ভুজ বামে নাকি ডানে? ভুজ বামে। কত একক বামে? 24 একক বামে। 5 থেকে 24 কমে দিলে হবে -19।
এবারে 2 থেকে 10 একক নিচে কোটি নিচের দিকে এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে গেলে y অক্ষের নিচ বরাবর আসতে হবে কত একক নিচে 10 একক নিচে তাহলে -19 -8 এই বিন্দুর স্থানাঙ্ক এর থেকে আর কি সহজ আছে এবার এই বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে চাও তোমরা তাহলে একটা কাজ করো এই বিন্দু থেকে এই বিন্দুতে যেতে গেলে ডানে যেতে হবে 24 একক ডানে যেতে হবে 24 একক 5 এর সাথে 24 যোগ করলে হবে 29 এবার 2 থেকে যেতে হবে উপরের দিকে কত একক উপরে 10 একক উপরে তাহলে হবে 12 অ্যানসার কমপ্লিট কোন প্রকার x1 r cos θ y1 r sin θ এই ধরনের কোনো কিছুর বালাই নাই কি ক্লিয়ার আমার কথা কি তোমরা বুঝতে পারিছো বাবা ওকে ক্লিয়ার আছে 29 12 লিখেছে একজন আরেকজন লিখেছে হচ্ছে -19 -8 লিপু কিশোর শর্মা নতুন নতুন নাম আসলে আমি তোমাদের কতটা তো আসলে তোমাদের সাথে পরিচিত নাই আমার মাইমিনুল ইসলাম রাতুল ক্লাস কি রেগুলার নেবেন হ্যাঁ নিব তো কি ক্লিয়ার ভাইজান কি ক্লিয়ার রান হালকার উপর ঝাপসা ছিল এখন ক্লিয়ার ভেরি গুড তার মানে কোন একটা রেখাস্থ যদি কখনো এরকম প্রয়োজন হয় কোন একটা রেখাস্থ কোন একটা বিন্দু থেকে নির্দিষ্ট একক দূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার প্রয়োজন হচ্ছে সেক্ষেত্রে তোমার এগুলো লাগবে ভাইজান ঠিক আছে রিটেনে কি করে করব সাব্বির সানি রিটেনে মানে ওই যে x = x1 r cos θ y = y1 r sin θ ওইভাবে করতে হবে অথবা এইভাবে করলেও তোমার মার্ক কাটতে পারবে না রিটেনে জাস্ট এই চিত্রটা আঁকে লিখে দিয়ে আসবা যে স্যার চিত্র থেকে দেখলেন নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক -19 -8 আর 29 12 কি ক্লিয়ার নাইদ হাসান রিটেনে এটা ইউজ করতে পারবা কেউ মার্ক কাটতে পারবে না যদি কেউ মার্ক কাটে তাহলে আমরা কি করব জিহাদ ঘোষণা করে দেব রাইট রিটেন এটা করতে পারবা এটা খুবই সুন্দর একটা মেথড এক্সিলেন্ট একটা মেথড ঠিক আছে তাহলে আমরা এরকম একটা প্রশ্ন তোমাদেরকে দিতেই পারি যে ওই যে একটা বর্গক্ষেত্রের একটা বাহুর প্রান্তদ্বয় দেওয়া আছে অপর প্রান্ত বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করো ঠিক আছে সেক্ষেত্রে একইভাবে তোমরা নির্ণয় করবা মনে করো তোমার একটা প্রশ্ন দিয়ে দিলাম যে একটি বর্গক্ষেত্রের আমাকে অনেকে আজকে রিকোয়েস্ট করেছে যে ভাইয়া কালকে আমাদের কলেজে পরীক্ষা আছে আজকে আপনি খুব বেশি ক্লাস না নিয়ে আগামী কালকে নিয়েন মানে পরশুদিন মনে হয় পরীক্ষা নাই তাই না কালকে পরীক্ষা আছে এই জন্য অনেকে রিকোয়েস্ট করেছে যে ভাই কালকে একটু বড় ক্লাস নিন আজকে একটু হালকার উপরে ঝাপসা দিয়ে যান একটি বর্গক্ষেত্রের একটি বাহুর প্রান্তদ্বয় দিলাম হচ্ছে তোমাদের 3 আর 2 এবং দিলাম হচ্ছে 7 5 দিয়ে দিলাম আর কি ঠিক আছে 7 5 অপর প্রান্তগুলোর স্থানাঙ্ক নির্ণয় করো অপর প্রান্তগুলোর স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে বের করব রাইট আচ্ছা তোমরা সর্বপ্রথম এখানে এ বি নিয়ে নিবা এটা এ বিন্দু এর স্থানাঙ্ক ধরে নেবা 3 2 আর বি এর স্থানাঙ্ক ধরে নেবা 7 5 সর্বপ্রথম কাজ হচ্ছে তোমার এ বি এর ঢাল নির্ণয় করা তাহলে এম এ বি ইকুয়াল টু কোটিদ্বয়ের অন্তর 2 - 5 ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর 3 - 7 এটা ইকুয়াল টু 3/4 এ বি এর ঢাল আসলে তোমার পজিটিভ এ বি এর ঢাল কিন্তু রাইট এবারে তোমরা এ বি এর দৈর্ঘ্যটা নির্ণয় করে নেবা তাহলে এ বি এর দৈর্ঘ্য এটা ইকুয়াল টু √ওভার ভুজদ্বয়ের অন্তর স্কয়ার অর্থাৎ 3 - 7 হোল স্কয়ার
প্লাস কোটি দ্বয়ের অন্তর স্কোয়ার 2 মাইনাস 5 হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু 5, রাইট? কিচ্ছু করিনি কিন্তু। আমার প্রশ্ন, তাহলে বর্গক্ষেত্রের অপর প্রান্ত দ্বয়ের স্থানাঙ্ক, রাইট? আমরা এখানে টোটাল 2 খান বর্গক্ষেত্র অঙ্কন করতে পারি। এই যে দেখো এইটা, ওকে, এ বি, এটা দাও সি, এটা দাও ডি, এটা দাও ই, এটা দাও এফ, রাইট? এখন আসো, এ বি এর ঢাল পাইছি, আমার এখন বিসি আর এডি অর্থাৎ লম্ব রেখার ঢাল, ওকে? তাহলে আমরা এখানে যে বরাবর, এবার যেহেতু বর্গক্ষেত্র, তাহলে এটার দৈর্ঘ্য যদি 5 হয়, ডেফিনেটলি এটার দৈর্ঘ্য 5, এটার দৈর্ঘ্য 5, এটার দৈর্ঘ্য 5, এটার দৈর্ঘ্য 5। তার মানে কি, তোমাকে এখানে প্রশ্ন করা হচ্ছে বি বিন্দু থেকে 5 একক দূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে কয়টা স্থানাঙ্ক পাওয়া যাবে? 2টা, উপরে একটা নিচে একটা। এখন আমার প্রশ্ন, তাহলে এই সরলরেখাটা ঢাল লাগবে। আমি যে বরাবর স্থানাঙ্ক বের করতে চাই সেই সরলরেখার ঢাল লাগবে। আমার দরকার বিসি বরাবর দূরত্ব, মানে বিন্দু দরকার, তাহলে বিসি এর ঢাল লাগবে। তাহলে এইটা আর বিসি পরস্পরের উপর লম্ব, তাহলে অতএব এম বিসি অথবা এম এ ডি এটা ইকুয়াল টু তাহলে -4/3। তোমার কাছে এখন tan থিটা কিন্তু এটা তোমার কাছে tan থিটা, রাইট? অর্থাৎ তুমি এ বিন্দু থেকে তুমি 5 একক দূরবর্তী এই ঢাল বিশিষ্ট সরলরেখা বরাবর 2টা বিন্দুর স্থানাঙ্ক চাচ্ছ। অনুরূপভাবে বি বিন্দু থেকে 5 একক দূরবর্তী কোন ঢাল বিশিষ্ট? এই ঢাল বিশিষ্ট সরলরেখা বরাবর 2টা বিন্দু চাচ্ছ। তাহলে তুমি 2টা চিত্র আঁকবা। এখানে জাস্ট চিত্র আঁকার পরে এখানে এক্স অক্ষ আঁকবা। একবার তুমি দেবা হচ্ছে, যেহেতু ঢাল তুমি যে বরাবর নিতে যাচ্ছ সেটা নেগেটিভ, এটা বোঝার জন্য কোন দিকে কোণ উৎপন্ন করতে, কত কোণ উৎপন্ন করতে হবে? স্থূলকোণ। তাহলে এই বরাবর টানবা, টানার পরে এর উপর স্থিত তুমি এখানে বুঝাই দেবা, স্যার এটা এ বিন্দু, এটা এ বিন্দু হচ্ছে 3, 2, তাই কি না? এই বিন্দু থেকে কত একক দূরবর্তী? 5 একক দূরবর্তী। তার 5 একক দূরবর্তী, এটা 5, এটা 5। এবারে ঢাল কত? ঢাল হচ্ছে 4/3, তার লম্ব 4, তাহলে ভূমি 3, এর অতিভুজ হবে 5। আর এখানে যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকো, এই সমকোণী ত্রিভুজ তুমি এদিকে আঁকতে পারো, এদিকে গিয়ে এখানেও আসতে পারো, কোনো সমস্যা নাই। যেদিকে জায়গা পাবা সেদিকেই সমকোণী ত্রিভুজ আঁকবা, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো এটুকু 5 কিনা? এটুকু 5, তাহলে এর অনুপাত একই, তাহলে এটুকু হবে 4 আর এই ভূমিটা হবে 3, সেম। তাহলে এটুকু ভূমিটা হচ্ছে 3, লম্বটা হচ্ছে 4, শেষ অঙ্ক। এই বিন্দুতে আসতে গেলে এই বিন্দু থেকে ডানে যাবা 3 একক, তাহলে ভুজ বাড়বে 3 একক মানে 6, রাইট? কোটি 4 কমবে, কোটি 4 কমাতে দিলে -2, রাইট? এবারে এখানে আসো, ভুজ 3 কমবে, এই 3 থেকে 3 কমাই দিলে ভুজ হবে 0, কোটি 4 বাড়বে উপরের দিকে, কোটি 4 বাড়বে, তাহলে 4 বাড়লে কত হলো? 2 আর 4 6। তার মানে এখানকার 2টা বিন্দুর স্থানাঙ্কে একটা হবে তোমার 6 - 2 আর একটা 0, 6 হয়, এটা হয়তো এটা। 2টা বিন্দু পাইছো কিনা? এবার আরেকটা আছে বি বিন্দু থেকে, তাহলে আরেকটা চিত্র আঁকবো আমরা। এভাবে চিত্র আঁকে স্যারকে বলে দেবো বর্গক্ষেত্রের অপর প্রান্তগুলোর স্থানাঙ্ক, এবং এটা রিটেনে করে দিয়ে আসবা। কেউ মার্ক কাটলে তার সমস্যা আছে, একবারে ঝগড়া হয়ে যাবে। মনে করো এখানে, এবারে বি বিন্দু দিয়ে দাও। এখানে বি বিন্দু কত? 7, 5। ঢাল কত আছে গো? ঢাল হচ্ছে 4/3, তাহলে এখানে 5, তাহলে এখানে আমরা 5 একক দূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক চাচ্ছি, তাই কিনা? তার মানে ডানে গিয়ে নিচে, এবার এটা বামে গিয়ে উপরে, রাইট? তাহলে আমরা এটাও 5, এই অতিভুজ 5, তাহলে লম্ব হবে 4, ভূমি হবে 3, এটা হবে 4, এটা হবে 3। তাহলে এই বিন্দুতে আসতে গেলে 5 একক ডানে মানে 12, 4 একক নিচে মানে 1। দেখো 7, 5 বিন্দু থেকে 5 একক ডানে মানে ভুজ 5 বাড়বে আর কোটি 4 কমবে।
আর এক্ষেত্রে কি হবে, ভুজ 4 কমবে, কোটি 3 বাড়বে। ভুজ 4 কমবে, কোটি 3 বাড়বে। তাহলে 4 কমায় দিলে ভুজ, এখানকার ভুজ হবে 3, আর 3 কোটি বাড়াই দিলে হবে এখানকার কোটি 8। অতএব এই দুটো চিত্র আঁকার পরে লিখবা বর্গক্ষেত্রের অপর প্রান্তগুলির স্থানাঙ্ক, একটা হবে 0.6, এটা 6-2, এটা 3.8, আর এটা 12.1। এইভাবে রিটেন নিয়ে আসতে হবে পরীক্ষায়, তাহলেই হবে। কেউ মার্ক কাটতে পারবে না ভাইজান, কারো ক্ষমতা নাই এখানে মার্ক কাটার। কে ক্লিয়ার? পালাইছে এতজন? ওকে, 10-1 কোথায় পাইলা? -4/3 কি করে আসলো, মানে এডি এর ঢাল -4/3 কি করে আসলো, মানে এটার গুণফল -1 হতে পারে না পাগলা, এটা বর্গক্ষেত্র, ঢালদের গুণফল -1 না? ঠিক আছে, ক্লিয়ার? না, আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে আসলে যে কালকে পরীক্ষা আছে অনেকের। হ্যাঁ, আগামীকালকে ক্লাস হবে আবার, সমস্যা নেই। শেষের ত্রিভুজটা বাইরে বের করলেন কেন? আরে ভাই বাইরে বের করলেন রে পাগলা, এখানে সমকোণী ত্রিভুজ আঁকার জন্য এদিকে যাও, তাও একই অ্যান্সার আসবে। সাইদা তাসরিয়ান, ও আচ্ছা আচ্ছা, সরি, এখানে ভুল হয়েছে আমার। এটা তো 3 একক ডানে, দূর পাগলা রে, 3 একক ডানে মানে এখানে 10 হবে। ভুল হয়েছে। এখানে এই যে এখান থেকে 3 একক ডানে মানে এখানে 10 হবে, আমি 5 দেখেছি, এই 3 তো এদিকে 3 একক ডানে না, তার 3 একক মানে 10 হবে, আর 4 একক কম মানে 1 হবে। ঠিক আছে, আর এখানে 4 একক কম মানে ভুজ হচ্ছে 3, আর 3 একক বেশি। ওকে, হ্যাঁ 10-1 ঠিকই আছে, সরি আমারই ভুল হয়েছে ভাইজান, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। তো আজকে আমি যে অংশটুকু পড়ালাম এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। ঠিক আছে, তো কালকে তোমরা বড় ক্লাস করিও, কারণ আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে আসলে যে এটা মানে ভাইয়া 10-1 হবে, ঠিক তো হলো? বইটা আসলে এভাবে করে দিয়ে আসবা, কোনো সমস্যা নাই। 4-9 হবে না? 4-9 কোনটা রে পাগলারা? ও তোমরা তো মানুষ না রে, এই যে ভুজ তো 3 একক কমবে রে, আসলেই তো তোমরা পাগল হয়েছো না আমি পাগল হয়ে গেছি। ভুজ 3 একক বামে আর 4 একক উপরে, তাহলে 3 একক বামে মানে হচ্ছে 7 থেকে 3 একক কমালে 4 হবে, আর এদিকে 4 একক উপরে উঠলে 9 হবে, তাই না? সরি, এটা 3, এটা 4, এটা 5। ঠিক আছে, লম্ব হচ্ছে 4, ভূমি 3, লম্ব 4। ঠিক আছে, 3 একক বামে মানে 4, আর 4 একক উপরে মানে হচ্ছে 9, 4-9। ঠিক আছে, তাহলে কালকে বড় ক্লাস নিয়ে নেবনি ভাই। পরীক্ষা কি বিভাগ থাকবে জানি না, আমি 17 তারিখে পরীক্ষা দিয়েছি। আমি পরীক্ষার প্রশ্ন করব এরকমভাবে যে তোমাদের অবশ্যই ইতিমধ্যে বলে দিছি 2 সেট প্রশ্ন করব, এবং প্রশ্নটা তোমাদেরকে গ্রুপেও দিয়ে দেব। ফার্স্ট পেপার পরীক্ষা হবে 17 তারিখে আমার এখানকার ছেলে মেয়েদের। তোমরা যারা অনলাইনে আসো, আমার কাছে নাই, তারা চাইলেও আমার এখানে অফলাইনে এসে পরীক্ষা দিতে পারো। রাজশাহী শহরের যারা আসো, প্রশ্ন হবে 2 সেট প্রশ্নই পরশুদিন দিয়ে দেবো। 1 সেটে পরীক্ষা দেবো আর 1 সেট নিয়ে যাবা। 1 সেট প্রশ্ন হবে 8টা প্রশ্ন, 8টা প্রশ্ন থেকে যে কোনো 2টা দিতে হবে সিকিউ। আরেকটা প্রশ্ন হবে 2টা বিভাগ। ওকে, একটা বিভাগ করব এরকমভাবে, ম্যাট্রিক্স নির্ণায়ক আর জিওমেট্রি, বীজগণিত আর জিওমেট্রি মিলে
একটা বিভাগ, আর ক্যালকুলাস একটা বিভাগ, অর্থাৎ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মিলে একটা বিভাগ। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্স নির্ণায়ক আর জ্যামিতি মিলে দিব হচ্ছে 4টা প্রশ্ন, এখান থেকে করতে হবে যে কোনো একটা, আর ক্যালকুলাস থেকে দিব হচ্ছে 4টা প্রশ্ন, সেখান থেকে করতে হবে একটা। এভাবে যে প্রতি বিভাগ থেকে একটা করে প্রশ্ন, অর্থাৎ 2টা। আর এমসিকিউ ওই তো 25টা থাকবে, তার মধ্যে 12টা করতে হবে, 15 মিনিট সময়, আর 2টা সিকিউর জন্য 1 ঘন্টা সময়, যেটা মানে ফাইনাল পরীক্ষায় থাকবে যেভাবে, সেভাবে প্রশ্ন করব। পরশুদিন প্রশ্নটা আমি দিয়ে দেবো অবশ্য, তোমরা যারা, এবং হচ্ছে অনলাইন গ্রুপেও দিয়ে দিব, যারা পরীক্ষা এখানে অফলাইনে দিতে চায় রাজশাহী শহরের অনলাইন স্টুডেন্ট, তারাও আসতে পারবা, সমস্যা নাই। তবে খাতা বানিয়ে নিয়ে আসিও, আমি শুধু প্রশ্ন দিই আর এমসিকিউ এর জন্য ওএমআরটা দিই। ঠিক আছে, তো থাক আজকে এই পর্যন্তই, আগামীকালকে বড় ক্লাস নিব। ঠিক আছে, কালকে অনেকের পরীক্ষা আছে, তো তাদের কথাও তো শুনতে হবে। পরীক্ষা হচ্ছে সকাল 10টা থেকে দেওয়া আছে। তো ভালো থেকো, আসসালামু আলাইকুম। দুইটা পর্যন্ত পড়ালে শেষ হয়ে যেত। হ্যাঁ, সরল লেখা আমি তো সব নিয়ে এসছি, কে কে পড়াবো।